নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। 25 বছর আগের এক খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস। শুক্রবার সন্ধ্যায় যা এক যুগান্তকারী রায় বলে মনে করছেন খোয়াই মহকুমাবাসী। দীর্ঘ 25 বছর আগের এক খুনের অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস। শুক্রবার সন্ধ্যায় যা এক যুগান্তকারী রায় বলে মনে করছেন খোয়াই মহকুমাবাসী। ঘটনাটি ছিল আজ থেকে 25 বছর আগে 1999 সালের 23শে এপ্রিল রাত 3টে নাগাদ খোয়াই মহকুমার গনকি শ্রমিক কলোনি এলাকায়। এলাকার বাসিন্দা নিরঞ্জন দেবনাথের সাথে পূর্ব কোনো শত্রুতার জেরে সেদিন রাতেই এলাকারই বাসিন্দা দেবেন্দ্র কন্দ ওরফে দেব নিরঞ্জন দেবনাথকে ঘর থেকে ডেকে এনে হাতে থাকা দা দিয়ে দেবেন্দ্র কন্দ নিরঞ্জন দেবনাথকে এলো পাথারি মাথায় ও পিঠে আঘাত করতে থাকে। তাতে শরীরে আঘাতের যন্ত্রণায় যখন নিরঞ্জন দেবনাথ চিৎকার করতে থাকে তখন ঘর থেকে বেরিয়ে আসে তাঁর স্ত্রী ঝুমা দেবনাথ। দেখতে পায় দা হাতে নিয়ে দেবেন্দ্র কন্দ বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপর তাঁর চিৎকারে আশেপাশের লোক এবং আত্মীয় স্বজনরা ছুটে আসে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা নিরঞ্জন দেবনাথকে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জন দেবনাথের অবস্থা আশঙ্কাজনক দেখে সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করে এবং জিবি হাসপাতালে গিয়ে 7-8 দিন চিকিৎসার পর জিবি হাসপাতালে মারা যান নিরঞ্জন দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে এর মামলা অনেক দিন ধরে চলতে থাকে। আসামি পালিয়ে যাওয়ার কারণে এবং আসামি দেবেন্দ্র কন্তের বিরুদ্ধে নন ভেরিয়েবল ওয়ারেন্ট জারি হয়। এরপর পুলিশ একসময় দেবেন্দ্র কন্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে। দীর্ঘ সময় আদালতে এই মামলা চলে। 11 জন সাক্ষী দেয় দেবেন্দ্র কন্তের বিরুদ্ধে। আদালত 11 জন সাক্ষীর সত্যতার উপর ভিত্তি করে শুক্রবার বিকেল 5টা নাগাদ খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস 302 ধারায় দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে বলে জানান সরকারি পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য। মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ শঙ্করী দাস মহোদয়া একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন। প্রকাশ করা আবশ্যক 1999-এর 23শে এপ্রিল খোয়াইয়ের গনকি শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ, ওকে রাত্র 3টার সময় একিউজ দেবেন্দ্র এলাইস দেবু এলাইস ধারা দা দিয়া ব্রুটালি মাথায় আঘাত করে। ডিসিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে দেখে দেবেন্দ্র কন্দ দা নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসে এবং সবাই সেই ভিকটিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে। ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জিবিতে রেফার করে। জিবিতে 7-8 দিন পরে ও মারা যায়। এই মোকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে নন ভেরিয়েবল ওয়ারেন্ট ইস্যু হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে। দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এই সাক্ষ্যপক্ষতে পরিষ্কার যে সে ওই সময় এই ঘটনা ঘটায়। এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা 302 ধারায় মূলে। আদালতের রায়ের পর খুশি নিরঞ্জন দেবনাথের পরিবার। শান্তন টিভি। মাছ বাজারে গেলেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টা ধরা পড়ে। গ্রাহকদের মাছ কেনার তালিকায় শীর্ষে ত্রিপুরা। মাছের চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য বজায় রাখার জন্য বর্তমানে ত্রিপুরার মৎস্য চাষিরা পাবদা, চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে চলেছেন। শুক্রবার পূর্বাশা কমপ্লেক্সে ত্রিপুরা মৎস্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে ত্রিপুরা মৎস্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহায় শুধুমাত্র নন, বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে মৎস্য প্রেমিক, মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরা পড়ে একমাত্র মৎস্য বাজারেই।
গ্রাহকদের মাছ কেনার তালিকায় ত্রিপুরা শীর্ষে। চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য না থাকায় অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার মাছের উপর নির্ভর করতে হয় এখানকার মানুষদের। কিন্তু বর্তমানে ত্রিপুরার মৎস্য চাষিরা পাবদা, চিংড়ি সহ নানা মাছের চাষে এগিয়ে চলেছে। রাজ্য মৎস্য দপ্তর মৎস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। চাহিদা মেটানোর জন্য বর্ধিত যোগানের ওপর নজর দেওয়া হচ্ছে। মৎস্য চাষ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় নতুন নতুন পুকুর তৈরি করা হয়েছে। মৎস্য ব্যবসার মধ্য দিয়েও রোজগার করা যায়, ছুটতে হয় না চাকরির পেছনে। মাছ নেই মানে বাঙালিদের, বিশেষ করে এখন বাঙালি কেন, এখানে মিশ্র বসতি আমাদের ত্রিপুরাজ্য, এখানে জনজাতি বলুন, মণিপুরি বলুন, সবাই যে জাতির গোষ্ঠীরই হোক, সবাই কিন্তু মাছ ছাড়া অসম্ভব। কারণ মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি যে ইউনিটি ইন ডাইভার্সিটি একটা জায়গার মধ্যে খুব প্রকট, সেটা হচ্ছে মাছ বাজার। সব ধরনের লোক সেখানে আসে। এখন কথা হচ্ছে যে ডিমান্ড আর সাপ্লাই। এখানে আমাদের যে কনজিউম করি, আমাদের যে ডিমান্ড, সেটা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা নাকি এখন প্রথম স্থানে আছি। আমাদের পশ্চিমবাংলা আমাদের জায়গা, সেখানেও প্রচুর বাঙালি। তারপরেও যেহেতু পশ্চিমবাংলার মধ্যেও তাহলে আমরা ছাড়িয়ে গেছি ত্রিপুরার লোক, তাহলে সর্বপ্রথম এখন একদিকে তো আমরা ঠিক, আমরা কনজিউমের দিকে আমরা প্রথম স্থান। এটা একটা সাংঘাতিক বিষয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য মৎস্য দপ্তরের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। এখানে শুধুমাত্র দুদিন মেলা হবে এবং মানুষ আসবে এমনটা নয়। এই মেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মৎস্যজীবীরাও আরো বেশি অনুপ্রাণিত হবে। রাজ্য এবং বহিরাজ্য থেকে মাছ চাষের উপর বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মৎস্য উৎপাদন বাড়ানো যায়, এই বিষয়েও প্রদর্শনী হবে এখানে। আমরা আজ অত্যন্ত আনন্দিত এবং আমি বিশ্বাস করি ফিশারি ডিপার্টমেন্টের জন্য আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। কারণ অত্যন্ত সফলতার সহিত আজ আমরা দীর্ঘদিন পরে ফিশ ফেস্টিভ্যাল 2024 আমরা শুরু করতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি এই ফিশ ফেস্টিভ্যাল শুধুমাত্র এখানে 2 দিন মেলা হবে বা মানুষ আসবে এমনটাই নয়। এই 2 দিনের ফেস্টিভ্যাল বা উৎসব রাজ্যের আপামর মৎস্য চাষী যারা আছেন তাদেরকে মাছ চাষে আরো বেশি উজ্জীবিত করবে এবং উদ্বুদ্ধ করবে। এখানে ফিশারি ডিপার্টমেন্টের বিভিন্ন যে ক্যাটাগরি ওয়ার্ক, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলি এখানে এক্সিবিশন হয়েছে। রাজ্য তথা বহিরাজ্য থেকে মাছ চাষের উপর সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে ফিশ প্রোডাকশন ইনক্রিজ করা যায়। এই ত্রিপুরা মৎস্য উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং মৎস্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য পদাধিকারীরা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী, মৎস্যমন্ত্রী এবং উপস্থিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। মৎস্য চাষে সফলতার জন্য এদিন বিভিন্ন মৎস্য চাষীদের সংবর্ধিত করা হয়। শান্তন টিভি। 2047 সালের মধ্যে দেশকে আত্মনির্ভর করার জন্য প্রধানমন্ত্রী বাঁচবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন, দেশকে আত্মনির্ভর করতে যুব সমাজের জন্য সরকারের প্যাকেজ ঘোষণা করতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে দেশকে আত্মনির্ভর করার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তার কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শুক্রবার তিনি বিধানসভা নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে বলেন, 2047 সালের মধ্যে আত্মনির্ভর ভারত গড়া হবে, কিন্তু সেই সময় আজকে যারা 60-70 বছর বয়সী রয়েছেন তারাই অনেকে থাকবেন না। বিশেষ করে সে সময় দেশের বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন কিনা সেই বিষয়টা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। বিরোধী দলনেতা বলেন, 2047 সালে ভবিষ্যৎ গ্রামারে নেই। যারা বর্তমানে আছেন তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে সরকারের। 100 বছরের বেশি প্রধানমন্ত্রী বাঁচবেন কিনা সেটাই বলা যাচ্ছে না। তাই এগুলি কথার কথা না বলে আজকে যারা যুবক রয়েছে তাদের কিভাবে আত্মনির্ভর করা যায় তার জন্য প্যাকেজ আনতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। কারণ বর্তমানে যারা যুবক তাদের বাদ দিয়ে দেশ আত্মনির্ভর করতে গেলে সেটা এক প্রকার ভাবে যুক্তিসঙ্গত নয়, সেটা স্পষ্ট করলেন তিনি।
দেশকে আত্মনির্ভর করতে গেলে দেশের সম্পদ দিয়ে দেশে শিল্প তৈরি করতে হবে। চীন, জাপান থেকে পার্স নিয়ে এসে দেশে কোনো কিছু তৈরি করে মেক ইন ইন্ডিয়া বললে সেটা আত্মনির্ভরের কোনো দিক হয় না বলে জানান তিনি। যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয়, আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না। 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, জানি না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না মাঝারি বয়সের যারা, তখন গিয়ে কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। আমি চাইব ভারতবর্ষের মতো জনবহুল, এটা তো সাংঘাতিক হাই পপুলাস কান্ট্রি, এখানে তো 2047-এর প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী 2026, 27, 28-এ কি হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রতি সেকেন্ডে করে নতুন নতুন ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ইন এভরি সেকেন্ড, ইন এভরি আওয়ার। বাজেটটা বাস্তবসম্মত হওয়া, আমি জানি না যারা ইকোনমিস্ট ওনারা কি বলছেন, কিন্তু আমি যা বুঝেছি মানুষের ক্রয়ের ক্ষমতা কমে গেছে, এটাকে যেন আরো বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু এই যুবকদের নিয়ে এদের কর্মসংস্থান ইন হোয়াট এভার ম্যানার, এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করি আমরা কিছুই করতে পারি। ওয়ের পিপল আর আর্নিং মানি। আমাদের দেশে কি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া। আপনি ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করে বলছে মেক ইন ইন্ডিয়া। নো, হবে না। লাইক দ্যাট দি ইকোনমি উইল নেভার গ্রো। বিরোধী দলনেতারা বলেন, গত 7 বছরে ব্লাড প্রেশারের ওষুধের দাম 5 গুণ বেড়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন তার দ্বারা সকলের কি লাভ হবে সেটা জানতে হবে। বিশেষ করে শিক্ষিত বেকারদের কি লাভ হবে তা বলতে হবে সরকারকে। বাজেট পেশ নিয়ে এভাবেই প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করালেন অনিমেষ দেববর্মা। সান্দন টিভি। বিজেপি কর্মীর দোকান বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগে থানায় মামলা। অভিযোগ, ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত পশ্চিম পাইখোলা গ্রামের বিজেপি কর্মী নিবাস রুদ্রপালের। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার চাইলেন অসহায় বিজেপি কর্মী নিবাস রুদ্রপাল। মামলা করলেন জেলা পরিষদের সদস্য দুলাল রুদ্রপাল সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। বিজেপি কর্মীর দোকানবাড়ি দখলের চেষ্টার অভিযোগে থানায় মামলা। অভিযোগ, ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত পশ্চিম পাইখোলা গ্রামের নিবাস রুদ্রপালের। গত 8 জুলাই এলাকার নিবাস রুদ্রপালের দোকান ঘর জোরপূর্বক দখল নিতে দুলাল রুদ্রপাল, সুশীল রুদ্রপাল, দিলীপ রুদ্রপাল সহ 5-6 জন দুষ্কৃতী লাঠি রড নিয়ে নিবাস রুদ্রপালের ছোট্ট একটি টং দোকানে আক্রমণ চালায় বলে অভিযোগ। দোকানে তখন নিবাস রুদ্রপাল ও তার ছেলে ছিলেন। তাদের হুমকি দেওয়া হয় 3 দিনের মধ্যে দোকান না ছাড়লে তাদের দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, গোটা পরিবারকে এলাকা ছাড়া করা হবে। অভিযোগ, দুলাল রুদ্রপাল নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পশ্চিম পাইখলার সরকারি দোকান ঘর দখল করে নেয় এবং ফরেস্টের জমি এক এক করে দখল করে চলছে। অবশেষে একটি সরকারি পানীয় জলের ট্যাঙ্ক নিবাস রুদ্রপালের জায়গায় বসাতে গেলে তাতে বাধা দিলে পুনরায় হুমকি ধমকি দিতে থাকে। স্থানীয় পঞ্চায়েত বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও দুলাল রুদ্রপাল বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ। অবশেষে নিজের দোকান বাড়ি সহ পরিবারের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বিস্তারিত জানিয়ে শুক্রবার বিলোনিয়া থানায় সুশীল রুদ্রপাল, দুলাল রুদ্রপাল, দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে মামলা দায়ের করে নিবাস রুদ্রপাল। আমি দীর্ঘস্থায়ী প্রায় 57-58 বছর পর্যন্ত আমি এই জায়গাতে সরকারি বনভূমির মধ্যে আমি বসবাস করতেছি। সেখানে আরও এলাকাবাসী আর অনেকে আছে এবং দুলাল রুদ্রপালও সেখানে বসবাস করে।
দুলারুদ্র পাল একজন জেলা সমিতির সদস্য। সে বাহু বলে দাবট খাটাইয়া মা কালীর নামে একটা কালী মন্দির নামে একটা জলের ট্যাঙ্কি আইছিল। জলের ট্যাঙ্কিটা আমার পুরানো একটা দোকান বিড়ির মধ্যে জোরপূর্বক বাহু বলে দিতে চাইছিল। তখন আমি পঞ্চায়েতের দ্বারস্থ হইয়া পঞ্চায়েত থেকে আমি অনুমতি হয়েছি জায়গার পরিবর্তে যে কোনো স্থানে জায়গা দিলে কোনো আপত্তি নাই। তখন সেখানে আমি ঘরটা তুলছি। এখন সে বাহু বলে সে দোকান ঘরটা ভাঙিবার লাগিয়া বহুত পরিকল্পনা করতেছে এবং আমার নামে ফরেস্টে কেস করিয়া দিছে, আমাকে উচ্ছেদ করে দিব, আমাকে এখান থেকে সরাইয়া দিব। তবে আমি মাননীয় ইয়ের কাছে মানুষের কাছে আমার একটা অনুরোধ, যেহেতু ওইটা তদন্ত কমে এটা আমারে সেখান থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমি দোকান করার জন্য যাতে আমি একটু অনুমতি পাই। এখন দেখার পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। শান্তন টিভি। পাষণ্ড ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত বাবা, চিকিৎসাধীন বিশালগড় মহকুমা হাসপাতালে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। সভ্য সমাজে কলঙ্কজনক ঘটনা। বার্ধক্য বয়সে যে বাবা ছেলের কোলে লালিত পালিত হওয়ার কথা, সেই ছেলের লাঠিতেই গুরুতর আহত হলেন বাবা। ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত রাস্তার মাথায় এলাকার প্রথম ব্যাটালিয়ন টিএসআর এর ক্যাম্প সংলগ্ন এলাকায়। শুক্রবার সন্ধ্যায় আচমকায় ছেলে প্রবীর ভৌমিক লাঠি দিয়ে আঘাত করে তার বাবা হারাধন ভৌমিককে। প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। আমাদের একটা বেসরকারি ফার্স্টেশন খবর আছে যে রাস্তা মাথার টিএসআর পাঁচবেটিলের ক্যাম্পের সামনে একটা রাস্তা গেছে, রাস্তা দিয়ে গিয়ে একটু গিয়ে একজন ছেলে নাকি বাবার আঘাত করছে। তো আমরা স্পটে যাই, যে আমাদের কমছে তাদের গুরুতর আহত করছে। তো আমরা তাদের রেস্কিউ করে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম এখন? বেসরকারি সাব কি নাম তাদের? তাদের নাম হলো হারাধন ভৌমিক। ছেলের নাম? ছেলের নাম এখানে লোকাল ভাবে বলছে যে প্রদীপ না প্রবীর ভৌমিক। প্রবীর ভৌমিক। প্রবীর ভৌমিক। অবস্থা কিরকম তাদের? তাদের অবস্থা সিরিয়াস। কোথায় কোথায় ইনজুরি করেছে? বিশেষ করে মাথাতে ইনজুরি বেশি। পুলিশ গ্রেপ্তার করে পাষণ্ড ওই ছেলে প্রবীর ভৌমিককে। শান্তন টিভি। শুক্রবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লকের কর্ণরামপাড়া পরিদর্শনে যান রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি অধ্যুষিত এই গ্রামে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ, পানীয় জল পরিষেবা, স্কুলের ছেলে মেয়েদের পঠন পাঠন, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পানীয় জল পরিষেবা প্রদানের জন্য এখানে একটি ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে। এই ট্যাঙ্কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দুর্গম এরিয়া, দুর্গম মানে দুর্গম, একদম দুর্গম এরিয়া মো যতনি কৃষ্ণপুর বিধানসভার বিছু একদম দুর্গম এরিয়া। আগে হেলিকপ্টার ফেলে নেব দীর্ঘ 17 বছর রমখা কংগ্রেস তাই সিপিএম রক চীন বড় রম্বই কোনো ওয়ান ছুগিয়া চিনি সরকার ফেমানি পরে তুই কাহামনি বাগৈ লামা কাহামনি বাগৈ ফেরানি বাগৈ ওয়ান ছুগু আবার চিনি জনপ্রিয় মুখ খাইনানি ডেভেলপমেন্ট তাম নহিন পরিবর্তন তাম নহিন মনে হইন পরিবর্তন বড় আগে ওয়ান ছুগে চিনি বড় বাগৈ চিনি পরিবর্তন এই মনের পরিবর্তন মানে মনে মোদি হে যেত গ্যারান্টি, মোদি হে তো মুমকিন হে, মোদি জি 100% গ্যারান্টি। আইএলএস হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে ক্যান্সার সেন্টার খোলা হয়েছে সিবিসিসি আইএলএস এর যৌথ উদ্যোগে। আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন আইএলএস হাসপাতাল আগরতলা সিইও ডক্টর ভারবী চট্টোপাধ্যায়। রাজ্যের চিকিৎসা পরিষেবায় নতুন সংযোজন আনল সিবিসিসি এবং আইএলএস যৌথ উদ্যোগে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই নতুন সংযোজনের তথ্য তুলে ধরেন আইএলএস হাসপাতাল আগরতলার সিইও ডক্টর ভারবী চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সিবিসিসি এবং আইএলএস যৌথভাবে আইএলএস হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে ক্যান্সার সেন্টার খুলছে, যার সুবাদে এখানে মানুষ ক্যান্সারের ইমোথেরাপি, সার্জারি এবং রেডিওথেরাপি একই ছাদের তলায় আইএলএসে পেতে চলেছে। ক্যান্সারের চিকিৎসা পরিষেবা শুরু করার জন্য সিবিসিসির চুক্তিবদ্ধ হয়েছে আইএলএস এর সঙ্গে। আগামী 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এক সাইক্লোথন ইভেন্টের আয়োজন করা হয়েছে।
এদিন সাইকেল র্যালি শুরু হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে। এই সাইকেল র্যালিটি এয়ারপোর্ট হয়ে শেষ হবে আইএলএস হাসপাতালের ক্যাম্পাসে এসে। সাধারণ মানুষের মধ্যে ক্যান্সারের প্রতি সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই সাইক্লোথনের আয়োজন। যৌথভাবে আমরা ক্যান্সার সেন্টার খুলেছি আইএলএস হসপিটালের ক্যাম্পাসের ভেতরে, যার দৌলতে এখানে মানুষ বৃন্দ ক্যান্সারের কিমোথেরাপি, সার্জারি এবং রেডিওথেরাপি একই ছাদের তলায় আইএলএসে পেতে চলেছে। এই ক্যান্সার ট্রিটমেন্টটা শুরু করার জন্য সিবিসিসি আমাদের সাথে টাই আপ করেছে। 4 তারিখে ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে আমরা একটা সাইক্লোথন ইভেন্টের অর্গানাইজ করছি। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিবিসিসির প্রতিনিধি রোহন সহ আইএলএস হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মনোজ কুমার দেবনাথ প্রমুখ। শান্তন টিভি। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে আরক্ষা দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে চলছে বিভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেনের সহযোগিতায় কলমচৌড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে বক্সনগরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল পুলিশ দিবস। প্রথমে কলমচৌড়া আরক্ষা দপ্তরের কর্মকর্তারা এবং এলাকার জনপ্রতিনিধি সহ যুব সমাজ মানিক্যনগর স্কুল সংলগ্ন সড়কের পাশে জড়ো হয়। সেখানে পুলিশের 150 বছর বর্ষপূর্তি উপলক্ষে সম্পর্কে আলোচনা সভা হয়। পরে এই সভা শেষ করে পুলিশ ও এলাকার জনসাধারণকে নিয়ে একটি র্যালি ও 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড় শেষ হয় বক্সনগর কমিউনিটি হল মাঠ প্রাঙ্গণে। পুলিশের পক্ষ থেকে জল খাবারের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে কলমচৌড়া থানার সামনে বিধায়ক ও পুলিশের পক্ষ থেকে ভেহিকেল চেকিং এর ব্যবস্থা করা হয়। এই ভেহিকেল চেকিং এ হেলমেট বিহীন চলতি বাইক চালক ও আরোহীদের থামিয়ে মাথায় হেলমেট পরে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো বুঝিয়ে মাথায় হেলমেট পরিয়ে হাতে একটি করে ফুল তুলে দেয় পুলিশ। আমরা যেহেতু বক্সনগর আপনাদের বক্সনগর সিএস এরিয়া অর্থাৎ থানার এরিয়া বর্ডার এলাকা, এখানে ড্রাগসের ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। সেখানে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেদিকেও যদি আপনারা ভালো করে নজর দেন, আপনারা যে কাজ করছেন প্রশংসনীয়, তার সাথেও আমাদেরকে যদি আপনারা সাথে নেন, সাথে নিয়ে এই যুদ্ধ, দুটা যুদ্ধ সমাজের যেটা সবচেয়ে ক্ষতিকারক জিনিস, একটা বাল্য বিবাহ আর একটা ড্রাগস ব্যবহার, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিকে যদি আমাদের যারা এলাকার মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদের সাথে যদি আপনাদের যুদ্ধের সাথে, আপনাদের কাজের সাথে সমাজ থেকে এই দুটিকে দূর করতে আপনাদের সাথে আমাদেরকে সামিল। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উষাবাজার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার মোট 40 জনের হাতে ফুটবলের জার্সি তুলে দেওয়া হয়। তরুণ প্রজন্মকে নেশামুক্ত রাখতেই তাদের মূল লক্ষ্য। সুস্থ মন, সুস্থ দেহ এবং সুস্থ সমাজ করার লক্ষ্যেই তাদের প্রয়াস। জার্সি প্রদানের সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের বিভিন্ন পদাধিকারীরা। প্রাক্তন ফুটবলার চন্দন ঘোষ জানিয়েছেন, তিনি সুখময় স্কুলের মাঠ থেকেই ত্রিপুরা দলে খেলেছেন। এই স্কুলের মাঠ থেকেই ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়েছেন। তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় অনূর্ধ্ব 19 ফুটবল দলকে। তিনি চান সুখময় স্কুলের ছাত্রছাত্রীরা ত্রিপুরা দলের হয়ে যাতে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারে। তিনি আরো বলেন, স্বামীজির ভাবধারায় চললেই সমাজের পরিবর্তন হতে পারে। স্বামীজির চিন্তাধারায় ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। উদ্দেশ্য হচ্ছে, আমি এই সুকুমার স্কুলের মাঠ থেকেই ত্রিপুরা টিমে খেলেছি। আমি এই সুকুমার স্কুলের মাঠ থেকে ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে দিতে পেরেছি এবং এই সুকুমার স্কুলের মাঠ থেকেই আমি ভারতীয় দলের আন্ডার 19 টিমের নেতৃত্ব দিতে পেরেছি। এটা হচ্ছে আমার সৌভাগ্য। আমিও চাই এই সুকুমার স্কুলের বাচ্চারা পরবর্তী প্রজন্মে অ্যাটলিস্ট ভারতীয় দলে না খেলতে পারুক, ত্রিপুরা টিমের হয়ে যেন খেলতে পারে, ত্রিপুরার বড় ক্লাবে যেন খেলতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আর সবাইকে স্বামীজির চিন্তাধারায়, স্বামীজির ভাবধারায় যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সমাজটা পরিবর্তন হবে। এই স্বামীজির চিন্তাধারা, স্বামীজির ভাবধারা তৈরি করতে গেলে যে বাচ্চাদের গার্জেনদেরও দায়িত্ব নিতে হবে, সেটাই আমি গার্জেনদের কাছে রিকোয়েস্ট করেছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীরা অদূর ভবিষ্যতে ত্রিপুরার হয়ে খেলবে, সুকুমার স্কুলের খেলবে। প্রথম স্টেপ বাই স্টেপ আমি এগোতে চাই। ইনিশিয়ালি ওরা সুকুমার স্কুলের পার্টিসিপেট করবে, ক্লাবের হয়ে করবে, ত্রিপুরার হয়ে খেলবে। আমার উদ্দেশ্য ওদের জাতীয় স্তরে নিয়ে যাওয়া। আমি যে ফুটবল একাডেমি তৈরি করব, সেটা হচ্ছে ড্রিম ফুটবল একাডেমি।
যদি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমি চেষ্টা করব ড্রিম ফুটবল একাডেমি তৈরি করার জন্য। আগরতলা শহরে একদিন সবাই বলবে ড্রিম ফুটবল একাডেমি কোথাকার, উষাবাজার এলাকা। উষাবাজার, নরসিংগড়, নারায়ণপুরে বা ছেলেরা না গেলে আগে টাউনে ক্লাবগুলি হতো না। এক এক সময় এখান থেকে 25-30টা ছেলে যেতাম টাউনে বিভিন্ন ক্লাবে খেলতাম। স্পেশালি আমরা ইয়ুথ ক্লাবে খেলতাম, তখনকার আমাদের গার্জিয়ান ছিল আর কাঞ্জিলাল। উদ্দেশ্য হচ্ছে আমি এই সুকুম স্কুলের মাঠ থেকেই ত্রিপুরা টিমে খেলেছি। আমি এই সুকুম স্কুলের মাঠ থেকে ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে দিতে পেরেছি এবং এই সুকুম স্কুলের মাঠ থেকেই আমি ভারতীয় দলের আন্ডার-19 টিমের নেতৃত্ব দিতে পেরেছি। এটা হচ্ছে আমার সৌভাগ্য। আমিও চাই এই সুকুম স্কুলের বাচ্চারা পরবর্তী প্রজন্মে অ্যাটলিস্ট ভারতীয় দলে না খেলতে পারুক, ত্রিপুরা টিমের হয়ে যেন খেলতে পারে, ত্রিপুরার বড় ক্লাবে যেন খেলতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আর সবাইকে স্বামীজির চিন্তাধারায়, স্বামীজির ভাবধারায় যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সমাজটা পরিবর্তন হবে। এই স্বামীজির চিন্তাধারা, স্বামীজির ভাবধারা তৈরি করতে গেলে যে বাচ্চাদের গার্জেনদেরও দায়িত্ব নিতে হবে, সেটাই আমি গার্জেনদের কাছে রিকোয়েস্ট করেছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীরা ওদের ভবিষ্যতে ত্রিপুরার হয়ে খেলবে, সুকুম স্কুলের খেলবে। প্রথম স্টেপ বাই স্টেপ আমি এগোতে চাই। ইনিশিয়ালি ওরা সুকুম স্কুলের পার্টিসিপেট করবে, ক্লাবের হয়ে করবে, ত্রিপুরার হয়ে খেলবে। আমার উদ্দেশ্য ওদের জাতীয় স্তরে নিয়ে যাওয়া। আমি যে ফুটবল একাডেমি তৈরি করব সেটা হচ্ছে ড্রিম ফুটবল একাডেমি। যদি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমি চেষ্টা করব ড্রিম ফুটবল একাডেমি তৈরি করার জন্য। আগরতলা শহরে একদিন সবাই বলবে ড্রিম ফুটবল একাডেমি কোথাকার, উষাবাজার এলাকা। উষাবাজার, নরসিংগড়, নারায়ণপুরে বা ছেলেরা না গেলে আগে টাউনে ক্লাবগুলি হতো না। এক এক সময় এখান থেকে 25-30টা ছেলে যেতাম টাউনে বিভিন্ন ক্লাবে খেলতাম। স্পেশালি আমরা ইয়ুথ ক্লাবে খেলতাম, তখনকার আমাদের গার্জিয়ান ছিল আর কাঞ্জিলাল। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে পুরুষ ও মহিলাদের মধ্যে 5 কিলোমিটার 2টি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ধর্মনগর চুরাইবাড়ি ও কদমতলা থানার উদ্যোগে। শুক্রবার সকাল 7টায় জেলা সদর ধর্মনগরে অনুষ্ঠানটি হয় বিবিআই মাঠে। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ পুলিশের বিভিন্ন স্তরের অধিকর্তারা। মূলত যেভাবে উত্তর জেলা পুলিশ নেশা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, সেক্ষেত্রে জেলার যুব সম্প্রদায়কে নেশা থেকে দূরে রাখতে এবং দুর্ঘটনা থেকে মানুষের জীবনকে অক্ষুণ্ণ রাখতে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে উত্তর জেলা পুলিশের এই আয়োজন। যারা যোগদান করে তাদের মধ্যে থেকে 10 জন পুরুষ এবং 10 জন মহিলাকে পুরস্কারের মাধ্যমে বরণ করে নেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এদিকে কদমতলা থানার উদ্যোগে সোনাইছড়ি স্কুল মাঠ থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ। ছিলেন 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী দিলীপ তাঁতি, 139 নম্বর বিএসএফ এর কোম্পানি কমান্ডেন্ট রানীবাড়ি সহ প্রমুখ। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষ হয় ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এদিকে চুরাইবাড়ি থানার উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা হয় চুরাইবাড়ি সেলটেক্স গেট থেকে, শেষ হয় প্রেমতলা বাজার এলাকায়। সূচনা করেন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস, অতিরিক্ত ওসি বিশ্বজিৎ দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য অতিথিরা। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এক্ষণে 5 কিলোমিটার একটা দৌড় এখানে শুরু করব। দৌড়টার উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন। আমরা এই দৌড়ের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে সচেতন করতে চাই নেশার বিভীষিকা সম্পর্কে। পাশাপাশি উত্তর ত্রিপুরাবাসীকে এটাও বলতে চাই, যদি আপনাদের কাছে এমন কোনো খবর থাকে কোথাও কেউ নেশা বিক্রি করে, কোথাও কেউ নেশা সেবন করে, সেই ক্ষেত্রে আপনারা ত্রিপুরা পুলিশের কাছে খবর দেবেন। আপনাদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। সাংবাদিকদের সঙ্গে প্রদর্শনী প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো যুবক সংঘের মাঠে হরলাল সাহা স্মৃতি 7 এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট।
সাংবাদিকদের সঙ্গে প্রদর্শনী প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো যুবক সংঘের মাঠে হরলাল সাহা স্মৃতি 7-a-side ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা 33 নম্বর ওয়ার্ড যুব মোর্চা। প্রদর্শনী এই প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্যোক্তা ক্রিকেটাররা মুখোমুখি হয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। বন্ধুত্বপূর্ণ মেজাজেই হলো 6 ওভারের ম্যাচটি। উদ্যোক্তা দলের হয়ে খেলেন অভিজিৎ মল্লিক, সমীর লাল সাহা, দেবাশিস রায়, সুরজিৎ সূত্রধর, অনিকেত দে, রিন্টু রায় ও দেবজিৎ দাস। অপরদিকে সাংবাদিক ক্রিকেটার্সদের ক্লাব জেআরসির হয়ে খেলেন অভিষেক দে, অনির্বাণ দেব, মিল্টন ধর, প্রসেনজিৎ সাহা, অভিষেক দেববর্মা, প্রণব শীল ও বিষ্ণুপদ বণিক। ম্যাচটি দারুণভাবে উপভোগ করলেন ক্রিকেটার সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই। এদিকে ম্যাচ শুরুর পূর্বে আয়োজকদের তরফে রাজ্যের অন্যতম বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে সহ জেআরসির পুরো টিমকে উত্তরীয় এবং মেমেন্টোতে সম্মাননা জানানো হয়। একে একে প্রত্যেক সাংবাদিকের হাতে স্মারক তুলে দিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও সুরজিৎ সূত্রধর সহ 33 নম্বর ওয়ার্ড যুব মোর্চার প্রতিনিধিরা। উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে মোট 64টি দল অংশগ্রহণ করেছে। চ্যাম্পিয়ন দল পাবে 5 ফুট উচ্চতা বিশিষ্ট সুদৃশ্য বিশাল ট্রফি। সঙ্গে রয়েছে প্রাইজ মানি 15,000 টাকা। রানার্স দল পাবে 4 ফুট উচ্চতা বিশিষ্ট দারুণ সুদৃশ্য ট্রফি। সঙ্গে রয়েছে প্রাইজ মানি 7,000 টাকা। এছাড়া ম্যান অব দ্য সিরিজ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। 3 দিন ব্যাপী দিবারাত্রির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেশ কটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উদ্বোধনীর দিনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, যুবক সংঘের প্রেসিডেন্ট দেবাশিস রায়, জেলা আইটি সেল ইনচার্জ রাজদীপ দেবনাথ প্রমুখ উপস্থিত হয়েছেন। আজকে আমরা 7-a-side আমাদের 33 নম্বর যুব মোর্চার ছেলেরা আছে তাদের মাধ্যমে খেলা শুরু হয়েছে এবং এই উদ্বোধনী ম্যাচে আজকে আমরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সাথে আমরা এই এলাকার ছেলেরা সবাই মিলে খেলেছি এবং খুব আনন্দমুক্ত ঘন পরিবেশে এটা খেলাটা হয়েছে। খুব আনন্দ লেগেছে সবাই এবং প্রচুর পরিমাণে এখানে দর্শকরা ছিল, খেলা উপভোগ করেছে এবং আগামী আরও 2 দিন আমাদের খেলা চলবে। মোট এখনও অবধি প্রায় 70টার উপরে টিম আমাদের এই অংশগ্রহণ করবে বলে এখানে তারা নাম লিখিয়ে গেছে এবং আশা করি আরও অনেকগুলো টিম আজকে আসবে, তারা যোগাযোগ করছে। আমরা প্রায় 100-র উপর টিম এখানে হবে আমাদের এই এলাকায় এবং এই খেলাধুলার মাধ্যমে যুবকরা এখানে আকৃষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আকৃষ্ট হওয়ার ফলে তাদেরকে একটা নেশামুক্ত যে পরিবেশ সেখান থেকে তারা দূরে সরে আসছে ধীরে ধীরে, এই জিনিসটাও আমরা এখানে লক্ষিত হচ্ছে এবং আশা করি আমরা আমাদের মতো যে এরকম খেলা চাচ্ছে এরকম যেন প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক এলাকাতে এরকম খেলার আসর জমা করানো হয়, তাহলে আমাদের যুবকদের আমরা সেই নেশামুক্ত থেকে আমরা দূরে রাখতে পারি। জেআরসির পক্ষ থেকে সচিব তথা দলনেতা অভিষেক দে টুর্নামেন্টের সাফল্য কামনা করে উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।